ফর গডো। আসলে গডট লেখা, কিন্তু এর উচ্চারণটা কি হবে? গডো। ঠিক আছে, এই যে ওয়েটিং ফর গজল, এটা আমরা যদি দেখি, এটা সর্বপ্রথম এটা আরেকটা নাম আছে, একটা টাইটেল আছে, এটা কাগজটা করে রাখলাম। যাই হোক, এটার আরেকটা টাইটেল আছে, সেটা হলো আ ট্রাজি কমেডি। ট্রাজি কমেডি, ঠিক আছে, এটা আরেকটা টাইটেল আছে। মানে এটা ট্রাজেডি কমেডি মিক্সড। এটা কিসে? ট্রাজেডি আর কমেডিতে মিক্সড করা একটা লেখা, ওয়েটিং ফর গডো। আমি কাগজটা করে রাখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়েটিং ফর গডট কি? এটা একটা ট্রাজি কমেডি। তো এই যে আমাদের যে এটা ট্রাজি কমেডি, এটা ট্রাজি কমেডি ইন 2 acts। দেখো, অনেকগুলা ব্রিফ কোশ্চেন সহ আমাদের আজকে ক্লাসে হয়ে যাবে। মূলত এই যে ওয়েটিং ফর গডট, এটা কি একটা ট্রাজি কমেডি? ট্রাজি কমেডি কি? যে আসলে আমাদের লাইফের যে ট্রাজেডি, আমাদের লাইফের যে খারাপ অবস্থাগুলা, এই অবস্থাগুলাকে কমেডি আকারে যে শো করা। মানে ধরো, এখানে আমরা দেখবো যে দুইটা ট্রাম্প, ভ্লাদিমির এন্ড এস্ট্রাগন, দুইটা ক্যারেক্টার আমরা পাবো। মেইন যেই ক্যারেক্টার দুইটা, এই ক্যারেক্টার দুইটা অপেক্ষা করতেছে কার জন্য? গডোর জন্য। তো অপেক্ষা করতে করতে একটা সময় এতটা বোরিং ফিল করে, এরা একজন আরেকজনের বলতেছে, চলো আমরা এই যে গাছটা আছে, এই গাছের মধ্যে ফাঁসি দিয়ে অপেক্ষা করি। মানে বুঝতেছো, মানে ফাঁসি দিয়ে অপেক্ষা করি, মানে কতটুকু খারাপ অবস্থা হিউম্যান সাইকোলজির হয়ে গেছে। মানে মডার্ন যুগের মানুষরা কি আসলে কি করবে, এরা আসলে নিজেরাই দেখবা যে অস্থির অস্থির ফ্রাস্ট্রেশন, আর কিছুতে কিছু হইলেই আর কি ফ্রাস্ট্রেশনে করে, এরকম একটা অবস্থা। তো এই যে খারাপ একটা অবস্থা, এটাকে আমাদের সামনে প্রেজেন্ট করতেছে, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে, আমরা যখন করি আমাদের কাছে কি লাগে? ফানি। এই গাদায় কয় দিয়ে বলে ফাঁসি দিয়ে অপেক্ষা করে, ঠিক আছে। তো এই যে হিউম্যান ট্রাজেডিটাকে কমেডি আকারে তুলে ধরা, এইটার কারণে এটার নাম হচ্ছে কি? আ ট্রাজি কমেডি ইন 2 acts। এটার মধ্যে কয়টা অ্যাক্ট পাবো আমরা? 2টা অ্যাক্ট পাবো। গেল। তো এই জায়গার মধ্যে আমাদের সিম্বলিক্যাল সবগুলা, এই নাটকের মধ্যে যতগুলা ওয়ার্ড, মডার্ন ড্রামার মধ্যে একটা ব্যাপার, যতগুলা ওয়ার্ড পাবা প্রত্যেকটা সিম্বলিক্যাল, ঠিক আছে। এই মডার্ন ড্রামা জানার জন্য আমি কয়েকটা কথা বলছিলাম যে এই জিনিসগুলা মাস্ট জানতে হবে। সেটা কি কি? অ্যাবসার্ডিজম। অ্যাবসার্ডিজম গত ক্লাসে বলছি। অ্যাবসার্ডিজম কি? একটা জানতে হবে এক্সিস্টেনশিয়ালিজম, অ্যাবসার্ডিজম, এক্সিস্টেনশিয়ালিজম। তারপরে মিথ অফ সিসিফাস, তারপর ওয়ার্ল্ড ওয়ার 2। কারণ এই নাটকটা লেখা হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর এফেক্ট পাবো এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, এই কয়েকটা জানলেই হবে। অ্যাবসার্ডিজম। অ্যাবসার্ডিজম কি? যে লাইফ ইজ মিনিংলেস, যে লাইফের আসলে কোনো মিনিং নাই। একটা জিনিস, এই যে ওয়েটিংটা দিয়ে কি বুঝাইছে? ওয়েটিং ফর গডো, ওয়েটিং কর, মূলত এটাকে বলা হয় এন্ডলেস ওয়েটিং। মানে যে ওয়েটিং এর শেষ নাই। একটা জিনিস চিন্তা করো, সাপোজ আমরা পৃথিবীতে আসার আগে কি ওয়েট করা হইতাছিল? পৃথিবীতে আসার আগে ওয়েট করা হইতাছিল সে কখন পৃথিবীতে আসবে। পৃথিবীতে আসার পরে ওয়েট করা হইতাছে কখন সে বড় হবে, কখন সে কথা বলবে। কথা বলার পরে ওয়েট করা হয় কখন সে হাঁটবে। হাঁটার পরে ওয়েট করা হয় কখন সে স্কুলে পড়তে হবে। স্কুলে পড়ার পর ওয়েট করা হয় কখন আমরা কি করবো? এসএসসি পরীক্ষা দেবো। দেখো, আমরা এসএসসি এর আগে তো আরে কবে যে এসএসসি দিব, কবে বড়। বড় হওয়ার পরে ওয়েট করা হয় কি? গ্রাজুয়েশন কমপ্লিট করা, নাকি ভালো একটা ইয়ানে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কিন্তু শেষ না। ওয়েট করা হয় কেন? যে একটা ভালো চাকরি পাওয়া। এবার ভালো চাকরি পাওয়ার জন্য আবার আমরা ওয়েট করি। কিসের ওয়েট করি? বিয়ে করা, নাকি? এবার বিয়ে করার পরে আবার ওয়েট করি বাচ্চা পাওয়া। এইটার পরে আবার ওয়েট করি তারা কখন স্কুলে ভর্তি হবে, তারা কখন চাকরি করবে, তাদের কখন বিয়ে দেব। ওয়েট করতে করতে শেষ পর্যন্ত ওয়েটটা কোথায় গিয়ে থামে? আমরা মৃত্যুবরণ করব।
এবার একটু দেখো তো, এই যে ওয়েটটা যে শুরু হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আসলে ওয়েট কিন্তু আমরা করি মৃত্যুর জন্য। আমরা ওয়েট করতেছি কেন? মৃত্যুর জন্য। বাট এই যে ওয়েটের পরে ওয়েট করতেছি এন্ডলেস, এটার কোনো এন্ড নাই। আবার আমরা মারা যাওয়ার পরে আবার কিসের জন্য? আখিরাত বা পরকালের একটা ওয়েট করতেছি। এই যে আমাদের সত্যটা কি? মারা যেতে হবে। এই যে মারা যাওয়ার আগে যে আমরা এত কিছু ওয়েট করতে 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 আসতেছি, কেন? এগুলা কিসের জন্য? ফাইনালি আমরা তো মারাই যাবো নাকি? এই যে এর মাঝখানে সাকসেসফুল, বিয়ে, ছেলে মেয়ে, এইটা সেইটা, এই যে আমাদের রিয়েল লাইফে যে আমরা এগুলোর পিছিয়ে দৌড়াচ্ছি এবং আমি সাকসেস পাওয়ার জন্য যে অপেক্ষা করতেছি কখন হবে কখন হবে, এইটা কি সিম্বলাইজ করছে বলছি। মডার্ন পিরিয়ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, আমরা দেখবো পুরো পৃথিবীর অবস্থা খুব খারাপ, দুর্ভিক্ষ লাগছে, একটা দেশ থেকে আরেকটা দেশের লোকজন আইসা পড়ে এবং এরা আইসা ভবঘুরের মতো ওইখানে থাকা শুরু করে। তো এরা সবসময় ওয়েট করতেছে কখন আমাদের ভালো সময় আসবে। তারা অপেক্ষাই করতেছে যে কখন আমাদের ভালো সময়টা আসবে। এই ওয়েটটা কি দেখাইছে এখানে। গড়, গড় বলতে কাকে বোঝায়? অনেক সময় গড় বলতে বোঝাচ্ছে জেসাস খ্রাইস্টকে। গড় বলতে বোঝাচ্ছে একটা গুড ফিউচার, ভালো ফিউচার, একটা ভালো ফিউচার কখন আসবে, কখন আমরা আবার শান্তি পাবো, এইটা হলো গড়। আমরা দেখবো ওয়েটিং ফর গড়, দুইজন ব্যক্তি গড়ের জন্য অপেক্ষা করতেছে। গড়রে চিনে না, কে গড় জান না, গড় আসবে, গড়ের জন্য ওয়েট করতেছে। লাস্টে দেখবে একটা কথা বলবে যে কখন গড় আসবে, কখন আমাদের বাঁচাবে। এই কথাটার মানে কি বুঝাইলো? যে আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষদের অবস্থা খুবই খারাপ ছিল। এরা আসলে মিনিংলেস লাইফ লিড করতেছিল। এদের আসলে খাবার যুক্ত না, এদের মানে ভবঘুরে টাইপের ছিল, এরা ননসেন্স টাইপের, মানে পুরো অবস্থাটা, ঠিক আছে, খুবই ভয়াবহ ছিল। স্পেশালি ইউরোপের 4টা কান্ট্রি, ফ্রেঞ্চ, ইটালি, ইংলিশ, ইংল্যান্ড, আরেকটা হলো ফ্রেঞ্চ, ইটালি, ইংল্যান্ড, জার্মানি। এই কয়েকটা কান্ট্রি খুবই বাজে অবস্থা ছিল। না, রাশিয়া, সরি, ফ্রেঞ্চ, রাশিয়া, ইটালি এবং ইংলিশ, এই 4টা ইউরোপের এই বড় বড় 4টা কান্ট্রির অবস্থা খুবই খারাপ ছিল। কারণ দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার পরে বর্ডার খুলে দেওয়া হচ্ছিল, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছিল। এই সময় ইন্টেলেকচুয়ালিটির অভাব ছিল। মানুষরা আসলে ইন্টেলেকচুয়ালিটি মানে এরা ননসেন্স টাইপের চিন্তা করতো। এই সময় তারা ওয়েট করতেছে। কিসের জন্য ওয়েট করতেছে? এই গড়ের জন্য। গড় বলতে কি? জেসাস ক্রাইস্টকে বোঝায়। যে একটা সময় জেসাস ক্রাইস্ট, যেমন পৃথিবীর অবস্থা যখন খুবই খারাপ হবে, তখন কি হবে? এই জেসাস ক্রাইস্ট পুনরায় আসবে, আইসে এই পৃথিবীতে শান্তি দেবে। তো এটার জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পুরো পৃথিবীর অবস্থা খুবই খারাপ। তো এরা ওয়েট করতেছে গড়ের জন্য, মানে জেসাস ক্রাইস্টের জন্য, অথবা বলা হয় ভালো একটা ফিউচারের জন্য তারা অপেক্ষা করতেছে। এবং এই যে অপেক্ষাটা এরা করতেই আছে, ঠিক আছে। এই যে এন্ডলেসলি অপেক্ষা করা, এরা যদি মারা যায় একে আদৌ আসবে কিনা এটা তো শিওর নেই। এই যে অনন্তকাল একটা অপেক্ষা করার একটা টেন্ডেন্সি, এই জায়গায় এটা বুঝেছে। ওয়েটিং দ্বারা কি বুঝেছে? এন্ডলেস ওয়েটিং, যে ওয়েটিং আসলে শেষ নাই। আর গড় বলতে অনেক কিছু সিম্বলাইজ এখানে করবে। এই গেল এই ব্যাপারটা। তো এখানে অ্যাবসার্ডিজম পাইলাম যে লাইফ ইজ মিনিংলেস, একদিন মারা যাব, এটার জন্য এত কিছু করতেছি লাইফে, এখানে অনেক কিছু করতেছি, কিন্তু সর্বশেষে কি হবে আমরা অপেক্ষা করতেছি কি? স্পেশালি দেখো, তুমি যারা বিয়ে করছো তারা অপেক্ষা করতেছি কি? সামনে আমাদের কি একটা বেবি হবে, ও স্কুলে যাবে, ও ইয়ে করবে, বা বড় করবো, একটা কিছু হবে। এইগুলো অপেক্ষা করতে করতে শেষের অপেক্ষাটা কি? মারা যাবে। এই যে আমাদের মাঝে মেইন সত্যটা কি? মারা যাবে। কিন্তু এর মাঝখানে যে আমরা এত কিছু করতেছি, এইগুলা কি বলা হচ্ছে? যে ওয়েটিং, এন্ডলেসলি ওয়েটিং করতেছে। যদিও এখানে আরেকটু ভিন্ন ধর্মী বুঝাইছে, আমরা বুঝবো। এরপরটা হলো এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম কি? এটা আমাদের বুঝতে হবে। এক্সিস্টেন্সিয়ালিজম ব্যাপারটা হলো যে এই যে আমাদের যে হিউম্যান যে কন্ডিশন, এটার জন্য আসলে আমরাই দেই। এই যে আমরা, আমাদের যদি খারাপ সময় যায় এটার জন্য আমরা দেই, আমাদের যদি ভালো সময় যায় এটার জন্য আমরা দেই। যেমন এখানে যে দুইটা লোক অপেক্ষা করতেছে, এরা কিন্তু উইঠা যাচ্ছে না। যেমন পৃথিবী যখন খারাপ অবস্থা, আমরা আশায় বসে আছি কেউ একজন আইসা আমাদের তুলবে, ঠিক আছে। এই যে আমাদের যে পরিস্থিতিটা, এটার জন্য তো আমরাই দেই। আমরা যদি সবাই মিলে, আমি নিজেই যদি কি
অগ্রসর হই, আমি যদি নিজেই লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করি, এটা কিন্তু চেষ্টা হবে। তা আমরা কি করি, বৈশা থাকি, কেউ আইসা আমাদের তুলবে। আমি পড়ে গেছি, পড়ার পরে আমরা অপেক্ষা করি কেউ আইসা আমাদের তুলবে। তো বলতেছে এই যে হিউম্যান যে কন্ডিশন, আমাদের যে কন্ডিশন, এটার জন্য আসলে আমরাই দেই। এবং আমরা যদি ইয়া হই, এটার জন্য আমরা দেই। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যারা এরকম অবস্থায় আছে, এদের যে আসলে এক্সিস্টেন্সিয়ালিজমে ভুগতেছে, এরা আসলে নিজেরা অপেক্ষা করতেছে কেউ এসে তাদের তুলবে। তো এই যে ব্যাপারটা এক্সিস্টেন্সিয়ালিজম, এইটাকে এখানে অনেকটা গ্লোরিফাই করা হয়েছে। এবং এই থিমটাই মূলত এই গল্পটা, এই ড্রামাটার মধ্যে আমরা পাবো। যে দেখবো এখানে তারা আসলে নিজেদের অবস্থা থেকে কখনো লড়তেছে না, একটা জায়গায় বসেই আছে, অপেক্ষা করতেছে গড কখন আসবে। অপেক্ষা করতে করতে এরা ওই জায়গায় বসে গল্প কথা সবকিছু করতেছে। এদের লাইফটা পুরোটাই ডিপেন্ড করে আছে গডের উপর। তো এই যে অবস্থাটা, ক্রাইসিস, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এই জিনিসটা এটাকে তুলে ধরা হচ্ছে। এই এক্সিস্টেন্সিয়ালিজম যে থিমটা, এখন যদি কোশ্চেন আসে যে এটা সর্বপ্রথম কে বলছে, দুইজন, একজন নাম হলো জ্যান পল সার্ট্রে এন্ড আলবার্ট ক্যামস। এই দুজনে 1940s মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী দিক দিয়া এই এক্সিস্টেন্সিয়ালিজম, মানে মানুষের যে একটা খারাপ অবস্থা, এটার উপর ডিপেন্ড করে তারা এই টার্মটা বের করছে এক্সিস্টেন্সিয়ালিজম। যে মানুষ আসলে এখন যেই অবস্থাটা, মানুষ চাইলে এখান থেকে উঠতে পারে, কিন্তু মানুষ এরা নিজেরাই উঠতে চায়, এরা চায় কেউ তাদেরকে উঠায়, এই কারণেই এই খারাপ অবস্থা। তো এই ওয়েটিং ফর গডটের কিন্তু একটা গুরুত্বপূর্ণ থিম হলো এক্সিস্টেন্স ক্রাইসিস, যেটাকে আমরা বলবো এক্সিস্টেন্সিয়া। আশা করি বুঝাইতে পারছি। তারপরে যে মিথ অফ সিসিফাস, এটা তো বুঝাইছি যে মডার্ন মানুষরা এক কাজই বারবার 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 করতেছে, যে মডার্ন মানুষদের অবস্থা। ঠিক আছে, এই একটা জিনিস পাবা। তো এই তো মেইন যে জিনিসগুলো আমাদের লাগবে। আরেকটা যেটা, সেটা হলো সিগমন্ড ফ্রয়েডের কিছু থিওরি, সাইকোলজিক্যাল থিওরি। এখন সিগমন্ড ফ্রয়েড কি থিওরি দিচ্ছে, এখানে দেখবে একটা জিনিস পাবা। সিগমন্ড ফ্রয়েড বলছে মানুষ, এই যে বরফ, আইসবার্গ থিওরি, যে একটা পানিতে 12/1 কি হয়, ভাইসা থাকে। আমরা যে আটলান্টিক মহাসাগরে বড় বড় বরফ দেখি, কিসে, মহাসাগরের মধ্যে বরফগুলা দেখি, এই বরফগুলা পানির নিচে বাকি 11 ভাগ আছে। উপরেরটা শুধু কি আছে, 1 ভাগ হইলো খালি উপরে, আর বাকি 11 ভাগই কি থাকে, পানির নিচে থাকে। ঠিক হিউম্যান সাইকোলজিটা, মানুষটা এমন যে আমরা, এই যে আমরা যখন কথা বলি, আমাদের আচার আচরণ, আমাদের চিন্তাধারা যেগুলো দেখা যায়, এগুলো হয়তো মাত্র 1 ভাগ, আর বাকি 11 ভাগ আমাদের মধ্যে আছে। কিভাবে দেখো, তুমি বিভিন্ন জিনিস স্বপ্নে দেখো, দেখার পর বা তোমার ভিতরে অনেক টাইপের কথা শোনো। একটা লোকের দেখছো, তোমার মধ্যে কিন্তু অন্যরকম একটা কথা শোনো, উপর দিয়ে কিন্তু তুমি শো করো। বা আমার সাথে তুমি যেমন বিহেভ, বা আমি তোমাদের সাথে যেমন বিহেভ করছি, আমার পার্সোনালিটি এমন নাও তো হইতে পারে। আমি জাস্ট দেখাইতেছি, তোমরা আমার মধ্যে যে জিনিসটা দেখতেছো, এটা হলো মাত্র 12/1 আমার ভিতরে আরো 11 ভাগ চিন্তাধারা আছে, যেটা আমি কারোর সাথে শেয়ার করি। আমি স্বপ্নে দেখি হয়তো আমার ভিতরে কোনো একটা গোপন কিছু আছে, যেটা আমি ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারি না। যেমন আমাদের ভিতরে যেমন সেক্সুয়াল টাইপের যে ইন্টারেস্ট গুলা, এগুলা কিন্তু আমরা আমাদের ফ্যামিলির সাথে শেয়ার করি, বা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে থাকলেও আমরা শেয়ার করি না। আমাদের ভিতরগত যেই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কখনো বাইরে আসে না। ভিতরে চিন্তাধারা, দেখো তোমার ভিতরে তুমি এত পুরো একটা দুনিয়া বানায় রাখছো। দেখবা মাঝে মাঝে একা একা কথা বলো, নিজের একটা জায়গায় ইয়া মনে হয়। এই যে ভিতরগত তোমার যে জিনিস, এগুলো কি তুমি প্রকাশ করতেছো, ওই পার্সোনালিটি কিন্তু দেখা যাচ্ছে, মাত্র 1 ভাগ দেখা যাচ্ছে। এটাকে বলা চাই। তো আমরা এই ড্রামার মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার পাবো সিগমুন্ড ফ্রয়েডের, সেটা হলো এই যে মানুষের মধ্যে ইগো যে ব্যাপারটা থাকে, ইড একটা আছে, আর হলো সুপার ইগো একটা আছে। এই 3টা জিনিস মনে রাখবা, কারণ এই ড্রামার মধ্যে এই জিনিসটা পাবা, 2টা ক্যারেক্টারের সাথে মিলাবে এই জিনিসটা। ইড মানে হলো
যেটা ভিতরে থাকে একদম, যেটাকে দেখা যায় না। এই যে 11 ভাগের 1 ভাগ যেটা পার্সোনালিটি, এইটার মধ্যে ইগো থাকে। আমাদের ভিতরের মধ্যে ঈদ থাকে। ঈদ মানে ব্যাপারটা হলো আমাদের মধ্যে ডিজায়ার। ডিজায়ার কি? যে আমরা খুব করে চাই এটা হোক। আচ্ছা, আমি পজিটিভলি দেখাই এখানে, যদিও সে একটু 18+ ব্যাপারটা বুঝাইছে, আমি তোমার সিম্পল জিনিসটা বুঝাই, তাহলে ক্লিয়ার হোক। কি ধরো আমরা মেয়েরা যারা আছি, ঠিক আছে, আমরা যারা মেয়েরা আছি, এরা কি পছন্দ করি? স্পেশালি চকলেট, আইসক্রিম। তো ঈদ হলো ডিজায়ার, পজিটিভ নেগেটিভ এটা দেখেন। ঈদ বলতেছে আমার আইসক্রিম খাইতেই হবে, আমার খুব মন চাইতেছে আমার আইসক্রিম খাইতে হবে। আমার মধ্যে আরেকটা ব্যাপার আছে সুপার ইগো, সেটা বলতেছে তুমি বলতেছো কিন্তু আমার আইসক্রিম খাইতে হবে, তুমি গিয়ে কিন্তু ডাইরেক্ট কিনতেছো না, তুমি নিজের মনের সাথে দেখবা যুদ্ধ করতেছো। তোমার সুপার ইগো বলতেছে কালকে প্রোগ্রাম আছে, বা 1 মাস পরে প্রোগ্রাম, ঠিক আছে, তুই যে 1 মাস পরে যে প্রোগ্রামে যাবি, তোর তো ফ্যাট দেখা যাবে, এই আইসক্রিম খাইস। মানে ঈদ বলতেছে খা, খারে কিছু না, তাড়াতাড়ি খা, তোর আর কি মন, ঠিক আছে। পরে সুপার ইগো যেটা, এটা ভালো আমাদের মধ্যে, বলতেছে না না এটা করিস না, তাহলে কি হবি, তুই ফ্যাট হয়ে যাবি। অথবা তোমার একটা মুভি আছে সামনে, ঠিক আছে, তুমি আসো তুমি নেই মুভি, হ্যাঁ, মুভির ভিতরে তোমাকে স্লিম দেখা যেতে হবে। তো ঈদ বলতেছে আরে খায়া নেই, কিছু হবে না। সুপার ইগো বলতেছে না না খাইস না, তোরে ফ্যাট দেখা যাবে, এটার ভয়ঙ্কর লাগবে। এই যে এই দুইটা জিনিসকে ব্যালেন্স করা হলো ইগো। এবার ইগো তোমারে বলতেছে একটা কাজ কর, তুই আইসক্রিম, ছোট আইসক্রিমটা খা 30 টাকা খাইয়া, তুই জিমে গিয়া 15 মিনিট ট্রেডমিলে দৌড়া, তাইলে তো ঠিক হয়ে যাবে। এবার দেখো, এই যে তোমার সুপার ইগো আর ঈদ, এই দুটাকে ব্যালেন্স করে আমরা কি করতেছি, ওই আইসক্রিমটা খাচ্ছি, বাসায় গিয়ে দেখবা ছেলেরা গিয়ে একটা পুশ আপ দিচ্ছি, অথবা ব্যায়াম ট্যায়াম করতেছি যাতে পেট কমে। আর মেয়েরা কি করতেছে, তোমার ট্রেডমিলে দৌড়াইতেছে, দরকার বলে 2 বেলা না খেয়ে থাকবে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ভিতরগত। ঈদটাও আমাদের ভিতরে, ইগোটাও আমাদের ভিতরে। যেমন প্রত্যেকটা মানুষের ভিতরে যেটা স্পেশালি যেটা থাকে, সেক্সুয়াল যে অ্যাট্রাকশনটা, সেটা এটা কেউ কিন্তু বাইরে শো করে না। এই যে ধর্ষণ টাইপের যে জিনিসগুলো হয়, এগুলা কিন্তু সুপ্তটার ভিতরে। এটা কিন্তু ভালো মানুষ বা এডুকেটেডরা বাইরে কখনো শো করে না। এরা চিন্তা করে এই জিনিসটা যে আমি শো করব, এই জিনিসটা খুব ডিজায়ার, হ্যাঁ লাগবে, ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন জিনিস, হ্যাঁ আমরা খুব ভিতরগত আমাদের চাচ্ছে। সুপার ইগো বলতেছে এটা তোর একটা পার্সোনালিটি আছে, যেটা করবি এ তোরে বিশ্বাস করে, এ তারপরে এ তোর ওই সুপার ইগো তোমাকে এটা কি করতেছে, দমায় রাখতেছে। এই যে ব্যাপারগুলো, এবং ইগো, বাহিরের ইগোটা সেটা কি করতেছে, ভালো পার্সোনালিটি শো করতেছে, কিন্তু ভিতরে তোমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় কিন্তু এই জিনিসগুলো থাকে, চিন্তা ভাবনা থাকে, কিন্তু এই সুপার ইগো এটাকে বের হতে দেয়। যার ফলে আমাদের ইগো যে ব্যাপারটা, এটা যারা ব্যালেন্স করতে পারে ভালো, এদের ভালো থাকে, যারা ব্যালেন্স করতে পারে না এদের খারাপ। বুঝতে পারছি? এটা হলো ইগো আর সুপার ইগো। তা আমাদের এখানে যে ক্যারেক্টার দেওয়া থাকবে, একটা ক্যারেক্টার থাকবে এটা খুব চাচ্ছে এরকম, আরেকটা ক্যারেক্টার ইগোটা এসে কি করবে, আমাদের কন্ট্রোল করবে। এই নাটকটার মধ্যে আমরা এই জিনিসটা পাবো। দেখো, একটা নাটক আসলে পড়ার দিক দিয়ে আমাদের অনেক ব্যাপার জানতে হয়, ঠিক আছে, যে জিনিসগুলো আসলে আমাদের ইনফরমেশনের জন্য উপকার করে বা ইয়ার জন্য, এগুলো আসলে নাটকে ওরকম ভাবে কেউ ব্যাখ্যা করে কিনা আমি জানি না, বাট এগুলো আসলে এই নাটকটার ক্ষেত্রে জানা দরকার, যার ফলে নাটকটা তোমাদের কাছে ভালো লাগে। কারণ নাটকটা খুবই ছোট, মডার্ন ড্রামা তো, মডার্ন ড্রামার ক্যারেক্টারিস্টিক্স আছে আলাদা। এই ড্রামাগুলা খুব ছোট হয়, এই ড্রামাগুলার ক্যারেক্টার খুব ছোট হয়, এই ড্রামাগুলার মধ্যে স্পেশালি কাহিনীর থেকে বেশি থাকে সাইকোলজিক্যাল থিম। এই ড্রামাগুলোর মধ্যে বেশি থাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস। এরা কথা কম বলবে, চিন্তা ভাবনা করবে অনেক বেশি। এই ড্রামার মধ্যে এক একটা লাইন এক একটা মিনিং ধারণ করবে। তো এই ড্রামাগুলাকে তোমার বুঝতে হলে স্পেশালি সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বা মডার্ন পিরিয়ড, ওই সময় মানুষের অবস্থাটা, এইটাকে বুঝা যদি ড্রামাটা পড়তে পারো খুব মজা। আর যদি তোমার ডাইরেক্ট পড়ো, বইয়ের অপেক্ষা করতেছে আসে না, এই শেষ, বোরিং একটা ব্যাপার। কিন্তু তুমি যখন এই জিনিসগুলো যাই না পড়বা, দেখবা তোমার ব্রিফও হয়ে যাবে, প্লাস এর পাশাপাশি তোমার কি
এটা পড়তেও মজা লাগবে। যাই হোক, এখানে আমরা অনেক এক্সট্রা কথা বলছি, যে কথাগুলো না বললেই হতো, ঠিক আছে, এটা দরকার ছিল। আরেকটা ব্যাপার, এই যে ড্রামাটা আমরা যদি দেখি লেখা হয় কততে, এই ড্রামাটা মূলত লেখা হয়েছে 1953 সাল। কত সালে? 1953 সালে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর। এবং এই যে ড্রামাটা, এই ড্রামাটার নাম ছিল তখন অন্যটা। এই ড্রামাটা তখন লেখা হয়েছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। কি ল্যাঙ্গুয়েজে? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, এবং ড্রামার নাম ছিল অ্যান অ্যাটেন্ডেন্ট গডো। এই ড্রামার নাম ছিল ফ্রেঞ্চে এই নাম। পরবর্তীতে আমরা দেখব 1900, তোমার কোথাও কোথাও আছে 55, কোথাও আছে 56, ঠিক আছে, 55 আর 56 তোমাদের সাজেশনে যেটা থাকবে সেটা দিও, মানে বছরের পর বছর এটা আপগ্রেড হয়তো ইনফরমেশন এরকম হইতে পারে। আমাদের সময় 55 ছিল, এখন 56 হইতে পারে। 56 একটা বইয়ে পাইছি আমি। তো যাই হোক, এই 56তে ইংলিশে ট্রান্সলেট করা হয়, এবং ইংলিশে ট্রান্সলেট করে এইটার নাম দেওয়া হয় ওয়েটিং ফর গডো। বুঝতে পারছো? এটা নাম দেওয়া হয়, এবং এটার আরেকটা সাবটাইটেল নাম আছে এ ট্রাজি কমেডি ইন টু অ্যাক্টস। ট্রাজি কমেডি কেন বলছি সেটাও বললাম, ওয়েটিং ফর গডর দ্বারা কি বুঝাচ্ছে সেটাও আমাদের কিন্তু হয়ে গেল। তো এখানে বিভিন্ন কোশ্চেন আছে, ওয়েটিং কি সিম্বলাইজ করে সেটা পাইলাম, গডও কি সিম্বলাইজ করে সেটা পাইলাম, এটা কেন ট্রাজি কমেডি সেটাও পাইলাম, এটা কখন লেখা হয়েছে, কোন নাম ছিল, ব্রিফ কোশ্চেন কিন্তু এখানে আমাদের অনেকগুলাই আশা করি হয়ে গেছে। আচ্ছা, এক্সিস্টেন্সিয়ালিজম বা অ্যাবসার্ডিজম যেটা বুঝছি, যে আসলে মিনিংলেস লাইফ, হোপলেস লাইফ, পারপাসলেস লাইফ, যে আসলে আমাদের লাইফের কোনো মিনিং নেই, আসি জীবনযাপন করতেছি, মরতে হবে, এটাই আমাদের লাইফ, এর মধ্যে কি করতেছি না করতেছি মিনিংলেস, পারপাসলেস, ঠিক আছে। তারপর এই নাটকটার মধ্যে আমরা আরো কিছু ব্যাপার পাবো, সেটা হলো রিলিজিয়াস ব্যাপার। এখানে রিলিজিয়াস আমাদের জেসাস খ্রাইস্টকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এখানে আমরা যদি দেখি হেভেনের একটা ব্যাপার নিয়ে আসছে, ইডেন গার্ডেন যেটা আছে, আমরা প্যারাডাইস লস্টে বসি, অ্যাডাম যেভাবে আসলে গডের থেকে গডের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে তারা কিন্তু ইয়ার থেকে বাইরে ফেলছে, স্বর্গ এবং মানুষের রূপান্তর হয়েছে, এবং সে যেহেতু ভুল করছে তাহলে আমরাও মানুষ, আমরাও ভুল করতেছি। তো এই নাটকের মধ্যে দেখাবে এই অ্যাস্ট্রাগন আর ভ্লাদিমির যে দুইজন আছে, এরা দুইজনও যেহেতু অ্যাডামের ইয়াতে আসছে, এরাও কি করতেছে, ভুল করতেছে। এখানে দুইটা কান্ট্রিকে তুলনা করা হয়, স্বর্গের রাজ্য আর বর্তমান অবস্থা, এই দুইটাকেও এখানে শো করা হবে, ঠিক আছে। যাই হোক, এবার আমরা একটু নাটকে যাওয়ার চেষ্টা করি। এগুলো হলো নাটকের পুরোটাই আসলে বেসিক, সরি, এটা পুরোটাই হলো নাটকের পুরোটাই হলো বেসিকের উপর ডিপেন্ড। আমরা এবার নাটকটা পড়লে এবার হয়তো আমাদের কাছে নাটকটা ইজি হবে, ঠিক আছে। দেখো, নাটকের আগে কত কিছু, হ্যাঁ, এবার নাটকে পড়তে গেলে, নাটকটা তো ছোট, তুমি যদি রিডিং পড়ো দেখবা সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, কিন্তু এটার মিনিং বুঝতে হলে তোমার আরো 5 ঘন্টা স্টাডি করা লাগবে, এরকম অবস্থা। আর কোশ্চেন গুলো আসে অন্য টাইপের। তো এখানে কয়েকটা প্লেস দেখানো হবে, আমরা যদি দেখি একটা গাছ দেখানো হবে। আচ্ছা, প্রথমে ক্যারেক্টার গুলো দেখি একটু, দেখলাম এই নাটকের মধ্যে আমরা স্পেশালি যে কয়েকটা ক্যারেক্টার পাবো, একটা হলো স্ট্রাগন, একটা নাম হলো ভ্লাদিমির, একটা নাম হলো পোজো, ঠিক আছে, একটা নাম হলো লাক। এই 4টা ক্যারেক্টার স্পেশালি গ্লোরিফাই করবে। আরো একটা ক্যারেক্টার আছে এ বয়, ঠিক আছে, এটা পরে আসবে। এই 4টা দিয়ে একটা জিনিস বুঝেছি, এস্ট্রাগন হলো তোমার ফ্রেঞ্চম্যান, ভ্লাদিমির হলো রাশিয়ান একটা মানুষ, পোজো হলো ইতালিয়ান,
আর লাকি হলো ইংলিশম্যান। এখন তোমার মনে কোশ্চেন যে ভাইয়া, একটা ড্রামার মধ্যে এতগুলা দেশের মানুষকে কেন আনা হইল? ওই যে ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা যদি দেখি, মানুষরা আসলে নিজের একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া হচ্ছে, এবং স্পেশালি ইউরোপের এই 4টা কান্ট্রিতে বেশি অরাজকতা দেখা যাচ্ছে। তো যার ফলে এই নাটকটার মধ্যে 4টা কান্ট্রির মানুষদেরকে নিয়ে লেখা হয়েছে। তার মানে এই নাটকটা কোনো একটা স্পেশাল, যেমন আমরা যখন লিটারেচার করি, আমরা শুধু ইংলিশদের নিয়ে লিটারেচার করি, ঠিক না? ইংলিশ লাইফস্টাইল এটা নিয়ে লিটারেচার করি। তো এই নাটকটার মধ্যে এটা ধারা বুঝাইছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে শুধু একটা কান্ট্রিতেই এই অরাজকতা ছিল না, এরকম চিন্তা ভাবনা ছিল না, এরকম এক্সিস্টেন্সিয়ালিজম ছিল না, এরকম অ্যাবসার্ডিটি ছিল না, পুরো ইউরোপে জুড়েই এই অবস্থাটা ছিল। শুধু পুরো ইউরোপ না, পুরো ওয়ার্ল্ড জুড়েই এই অবস্থা ছিল। এইটাকে বোঝানোর জন্য এখানে ক্যারেক্টার গুলাকে এক একটা দেশ থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছি। স্পেশালি পরাশক্তি 4টা দেশেরই এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই 4টা দেশের 4জনকে নেওয়া হয়েছে, এবং এই 4টা দেশের 4জন যখন একসাথে মিলিত হয়েছে, দেখা গেল তারা সবাই আসলে একরকমই চিন্তা ভাবনা, ঠিক আছে? যাই হোক, এগুলো অবস্থা। আমাদের এখানে অ্যাস্ট্রাগনের আরেকটা নাম হলো গোগো, ঠিক আছে? গোগো এটা কে দিছে? ভ্লাদিমির, তার সংক্ষেপ নাম দিছে। ভ্লাদিমিরকে নাম দেওয়া হয়েছে ডিডি, মানে সংক্ষেপে নাম দেওয়া হয়েছে। এত বড় নাম এরা, এই হিসাবে কিন্তু এটা দেখা যায়, এটা রিপ্রেজেন্ট করে যে এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যাদের নামগুলা, এদের নাম আগে যেমন বিশাল বিশাল ছিল, এদের নাম দেখবা তখন কোন ছোট হয়ে গেছে, ছোট ছোট নাম লিস্ট, ঠিক আছে? তারপর এখানে পোজো যেগুলো আছে, পোজো এখানে রিপ্রেজেন্ট করবে ধনী ফ্যামিলি বা তোমার অ্যারিস্টোক্রেটিক যে সোসাইটি গুলো আছে সেইটা। এখানে লাকি যে সে রিপ্রেজেন্ট করবে তোমার স্লেভারি সিস্টেম। ওই সময়টায় ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে এই যে স্লেভারি সিস্টেম, ক্রয় করা বিক্রি করে দেওয়া মানুষদের, এটার প্রভাব বেশি ছিল। আমরা দেখবো এই যে পোজোকে একটা সিম্বলাইজ করা হয়েছে যে তোমার এটা কি বলে, মাস্টার। এবং দেখা যায় এই পোজো যখন আসে, এই লাকির গলার মধ্যে দড়ি বাঁধা ছিল, তারে ধরে নিয়ে আসছে, একটা লাঠি দিয়ে লাকিকে কন্ট্রোল করা হচ্ছে। মানে ওই সময়ে স্লেভারি সিস্টেম, মানে স্লেভদের যে একটা ভয়াবহ অবস্থা ছিল, এইটাকেও এখানে তুলে দেওয়া হচ্ছে সিনারির মাধ্যমে। যে এই লাকিকে দেখা যাবে পোজো গলার মধ্যে রশি ধরে ধরে আনতেছে, লাকির হাতে অনেকগুলো কাপড় টাপড়, ঠিক আছে? এবং সে একটা লাঠি নিয়ে আসছে, গাধারে যেভাবে কন্ট্রোল করে, ঠিক সেইভাবে আমরা দেখবো এই পোজো লাকিকে কন্ট্রোল করতেছে, এবং লাকি চুপচাপ মেনে নিয়ে চলতেছে। এই যে একটা ভয়াবহ একটা স্লেভারি যে একটা করুণ অবস্থা, সেইটাকে কিন্তু এখানে কি করা হয়েছে, শো করা হয়েছে। এখানে আমরা কি কি পাইলাম? অ্যাস্ট্রাগন, ভ্লাদিমির। এখানে অ্যাস্ট্রাগনকে আবার আরেকটা ক্যারেক্টারে দেখাইছে যে বডি উইদাউট ইন্টেলেক্ট বা উইদাউট ব্রেইন। সে আসলে কিছু মনে রাখতে পারতো, একটু আসলে একটু পরে বুঝা যেত, এরকম। ভ্লাদিমির তাহলে মনে করেন। আবার এখানে ভ্লাদিমিরে দেখা গেছে এরে গতকাল রাতে কেউ মাইরা একটা গর্তের মধ্যে ফালাই গেছে, এই গর্ত থেকে উঠে আসছে, অ্যাস্ট্রাগন আসছে, এরা দুজনের সাথে কোথায় একটা রোড, ওপেন রোডের সামনে একটা গাছ আছে, এই গাছের পাশে দেখা হয়েছে, যে গাছে শুধু ডালপালা আছে, কোনো পাতা পাতা নাই। যেমন একটা সাপোজ একটা গাছ, যে গাছের কোনো পাতা নাই, শুধু ডালপালা, ডালগুলো আছে, কেমন দেখতে লাগবে? কেমন ভয়াবহ, মানে কেমন একটা খারাপ অবস্থা দেখতে লাগবে না? ঠিক এই অবস্থাটা দ্বারা আসলে ওই জায়গায় বুঝাইছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে এই মডার্ন পিরিয়ডটা ভ্যারেন হয়ে গেছে। ওই যে আমরা ওয়েস্টল্যান্ড করছি, ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে। এখানে কোনো উর্বরতা নাই, এখানে কেউ আশার ইয়া দেখতেছে না। তার মানে তাদের যে খারাপ একটা অবস্থা, সেটাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং তারা অপেক্ষা করতেছে কেউ আইসা তাদের এই খারাপ অবস্থা থেকে কি করবে, উত্তরণ করবে। এবং তারা এই কারণে কিছুই করতেছে না, এরা একটা জায়গায় বসে আছে, এই যে এক্সিস্টেন্সিয়ালিজম, ক্রাইসিস, এক্সিস্টেন্স ক্রাইসিস যে ব্যাপারটা, সেইটাকে বোঝানো হয়েছে। তারপরে এদের বিভিন্ন কথার মধ্যে বিভিন্ন জিনিসকে আমরা ফুটে তুলতে পারি, ঠিক আছে? যাই হোক, গল্পটার মধ্যে তো আরো অনেক কিছু পাবা, আমরা গল্পটা আগামী ক্লাসে করাই।